ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকালই সংবাদ সম্মেলন করেছেন, অর্থাৎ গত মঙ্গলবার আর কি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে 6টি সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তার পূর্ণাঙ্গ প্রতিবেদন আসলে 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ওই একই দিনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, তিনি উল্লেখ করেছেন সবগুলো রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে যেসব গোষ্ঠী কিংবা যেসব শক্তি ছিল তাদের কাছে এই প্রতিবেদনগুলো পৌঁছে দেওয়া হবে। এরপর একটি ঐক্যমত্য কমিশনের গঠনের কথা বলেছেন। আসলে এই সংস্কারগুলো কিভাবে কাজ করবে, কিভাবে সরকার সংস্কার কাজ শুরু করবে, সংস্কার হবে, সেসব নিয়ে কথা বলবো। কত সময় লাগতে পারে এবং রাজনৈতিক দলগুলো কি ভাবছে এই সংস্কার নিয়ে, এইসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। তানভীর, শুরুতেই চলে যাই মানুষের জানার খুবই আগ্রহের জায়গাটা, যে এই যে 6টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিল, চূড়ান্ত প্রতিবেদন 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। সংস্কারটি আসলে সরকার কিভাবে করবে, প্রক্রিয়াটা কি? হ্যাঁ, সরকার অবশ্য কিছুটা পরিষ্কার করেছেন যে তারা আসলে কি করতে চান, এবং একটা ভালো দিক যে তারা কিন্তু, আপনি বলছিলেন যে ঐক্যমত্য একটা কমিশন হবে, যে সেখানে সবাই মিলে ঠিক করবে কোনটা করা যায়, কতটুকু করা যায়, কিভাবে করা যায়, সে ব্যাপারে একটা যখন নীতিগত সিদ্ধান্ত হবে তারপরে। অর্থাৎ একটা দিক হচ্ছে যে একটা বড় ধরনের সংস্কার কার্যক্রম নিয়েই কিন্তু সরকার এগোচ্ছিল শুরু থেকে। আমি যদি বলি, অনেকগুলো সংস্কার কমিশন, প্রায় 11টি মোট নানা ধরনের সংস্কার কমিশন, এর মধ্যে 6টি ছিল খুবই গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন। তো সেই জায়গা থেকে কিছুটা আসলে নানা রাজনৈতিক চাপ, অনেক কিছু থেকে কিন্তু কিছুটা সরে আসতে হয়েছে সরকারকে। তার থেকে একটা ভোটের সম্ভাব্য সময় ঘোষণা করতে হয়েছে, যেটি এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে হতে হবে। এবং সরকার থেকেও কিন্তু বলা হচ্ছে যে যদি অল্প সংস্কার করতে হয় তাহলে সেই সংস্কার করে ভোট দিতে দিতে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কারের কথা রাজনৈতিক দলগুলো মতে আসে তাহলে ভোট একটু দেরিতে হবে। এখন একটা নিশ্চিত হয়ে যাওয়া যাচ্ছে এই জায়গায় যে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল, এবং লাস্ট কিন্তু আপনি মাহমুদুর রহমান মান্না নিজেও বলেছেন যে এখন দ্রুত নির্বাচন, গতকালকে নির্বাচনের কথা। অর্থাৎ শুধু যে আগে যেমন বিএনপি বলছিল, এখন কিন্তু বিএনপির সঙ্গে অনেক রাজনৈতিক দল যুক্ত হয়েছেন যে যারা চাচ্ছেন দ্রুত নির্বাচন। তাহলে আমরা ধরে নিতে পারি যে ডিসেম্বরে নির্বাচনের জায়গা থেকে তারা চিন্তা করলে সংস্কার, হয়তো অল্প সংস্কার করেই ভোটের দিকে যাবে সরকার, এমনই তাদের যে বক্তব্য সেখানে। তো যে সংস্কারগুলো করতে চাচ্ছে, আপনি যেটা বলছিলেন যে কীভাবে সংস্কারগুলো হবে, আসলে সংস্কারগুলো হবে একটা বড় অংশ সংস্কার, যেহেতু এই মুহূর্তে সংসদ নাই, পার্লামেন্ট নাই, সো সেটি অধ্যাদেশের মাধ্যমেই হবে, আদেশের মাধ্যমে হবে আর কি, রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে। সেই জায়গা থেকে পরবর্তীতে সেটি যখন নতুন সংসদ গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, তারা সেটি অনুমোদন করবেন। সরকার সম্ভবত এই জায়গাটাতেই জোর দিচ্ছেন যে যেটুকু তারা করতে চান সেটা যেন পরবর্তী সংসদে যারাই আসুক তারা যেন সেটা বাস্তবায়ন করে, সেটা রাখে, সেই জায়গাটাকে তারা জোর দিতে চাচ্ছেন। আচ্ছা, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, অল্প সংস্কার বলি কিংবা বেশি সংস্কার বলি, 6টি কমিশনের যে প্রতিবেদন, এই সংস্কার করতে সরকারের কতদিন নাগাদ সময় লাগতে পারে? যেভাবে 6টি কমিশন যে পরিমাণ সংস্কার প্রস্তাব দিয়েছে, কোনোটা কেউ 100-150 পর্যন্ত সংস্কার, মানে তাদের কমিশনের সুপারিশ আছে, 100 পর্যন্ত আমরা দেখছি যে সুপারিশ আছে। আপনি জানেন যে 6টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা সংবিধান সংস্কার, একটা নির্বাচন ব্যবস্থার সংস্কার, এরপরে আসছে জনপ্রশাসন, পুলিশ, দুদক। এই যে সংস্কারের, এই যে বড় বড় জায়গা নিয়ে সংস্কার, একটি লম্বা কাজ, অনেক বড় কাজ, এবং এত বড় কাজ শেষ করতে আসলে অনেক সময় লাগার কথা। এবং সরকার যে প্রক্রিয়া নিচ্ছে, যে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, তাদেরকে প্রথমে একটা পাঠানো হবে, খসড়াগুলো পাঠানো হবে, যে প্রস্তাবগুলো আসছে তার পাল্টা হিসেবে তারা প্রস্তাব দেবেন, এরপরে আলোচনা শুরু করবেন, তারপরে একটা ন্যূনতম যে জায়গায় এসে দাঁড়াবে যে না এই জায়গাগুলো তারা চান, সেই জায়গাগুলোতে কিন্তু সংস্কারের বিষয়টি আসছে। এবং সেটি যদি এমন হয় যে ঠিক আছে, রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবটা দিয়েছেন এবং তাদের প্রস্তাবের পাশাপাশি যেগুলো কমন পড়লো সেগুলো আমি করে ফেললাম, আচ্ছা, এটা হয়তো একদিক দিয়ে হবে। কিন্তু অনেক জায়গায় তো মতবিরোধ তৈরি হবে। যেমন আপনি যদি আমি বলি যে সংবিধান সংস্কার যদি করতে হয়, সেইখানে কিন্তু অনেকগুলো প্রসঙ্গ আসছে। আপনি জানেন মূলনীতিতে পরিবর্তন আসবে, ধর্মনিরপেক্ষতা নিয়ে হয়তো কথা উঠবে, তারপরে সেখানে ঘোষণাপত্রের বিষয়টি আসবে। এবং ঘোষণাপত্র যেটি এখন আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে, সেটি কিন্তু মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রটি আছে, অর্থাৎ 10 এপ্রিল যেটি মুজিবনগর সরকারের ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্রটি সেখানে লিপিবদ্ধ আছে। এর সঙ্গে আছে অনেক কিছু, যেটি বিগত সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়কার, যখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পরে যখন আসলো, সেখানে বঙ্গবন্ধুর কথা আছে, অনেক বিষয়গুলো আছে। এখন বর্তমান ছাত্ররা এবং একটা
একটা অংশ কিন্তু চাচ্ছে, বিশেষ করে জামাত ইসলাম এবং ছাত্রদের পক্ষ থেকে এটা কিন্তু চাওয়া হচ্ছে যে মুজিববাদী যে জায়গাগুলো সেগুলোকে একটা মুজিববাদী এটা সংগঠন বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এই জায়গাগুলোতে পরিবর্তনের, যেটি আমরা কিন্তু দেখেছি কয়েকবার। এবং তারা কিন্তু টোটাল প্রথমে তো ৭২ সংবিধান বাতিলই করতে চেয়েছিলেন। এখন যদি সংস্কারের সেই জায়গাটাতে আসে, সেই জায়গায় কিন্তু রাজনৈতিক অনেক দলগুলো আপত্তি তুলবে, ঐক্যমতে আসতে পারবে না। তো সেটা নিয়ে আসলে কতটা মানে আমি কি বলবো, এটা বার্গেইন হয়, যেটা আসলে সেই বার্গেইনটা আসলে কোন পর্যায়ে হয় সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং যদি ছাত্রদের এবং জামাত ইসলামের ক্ষেত্রেও যদি উল্লেখ করে, তাদের যে অবস্থান তার থেকে কিন্তু বিএনপি এবং অন্যান্য অনেক রাজনৈতিক দল, বাম রাজনৈতিক দলের অবস্থান কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো এই ভিন্ন জায়গা থেকে কতটুকু এসে মিশতে পারে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এখানেই মূলত বিলম্বিত হওয়ার একটা বড় জায়গা তৈরি হতে পারে। আপনি জুলাই ঘোষণাপত্রের কথা বললেন, আমরা প্রসঙ্গটায় আসবো। তার আগে আপনার কাছে জানতে চাই যে আপনি যেমনটি করে বলছিলেন যে 11টি সংস্কার কমিশনের মধ্যে 6টির প্রতিবেদন আমরা পেয়েছি, এবং সেইটি ইমপ্লিমেন্টেশনে অনেকগুলো সময় লাগতে পারে। সেই সময়টা কি বিএনপি দিবে? আমরা দেখেছি বিএনপি বলেছে যে মধ্য ফেব্রুয়ারি থেকে তারা সরকারের বিরুদ্ধে নির্বাচন দেওয়ার জন্য আন্দোলনে নামবে। পাশাপাশি আওয়ামী লীগ তারাও একটি কর্মসূচি ঘোষণা করেছে। আসলে এত সময় কি আর সরকার পাবে, কিংবা বিএনপি কি সরকারকে দিবে? না, বিএনপি যেটা বলছিল যে জুলাই আগস্টে নির্বাচন সম্ভব, আমার মনে হয় যে বিএনপি ডিসেম্বর পর্যন্ত সেই সময়টাকে বর্ধিত করতে চাইবে। এটুকু পর্যন্ত তারা হয়তো চাইবে। ডিসেম্বর বলতে আসলে কিন্তু আপনার নির্বাচনী কর্মকাণ্ড কিন্তু তাহলে অক্টোবর থেকে শুরু হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো সেই হিসেবে বিএনপি আর বেশি সময় নেই, সেটি তারা এটুকু হয়তো তারা মেনে নেবে। কিন্তু এর পরবর্তীতে বিলম্বিত হতে গেলে সেই জায়গাটা তারা মানবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বিএনপি বেশ কিছু প্রস্তাবনার জায়গা থেকে আমি বিএনপি নেতাদের যে কথাবার্তাগুলো আমরা দেখি, এবং আমাদের সঙ্গে যখন কারোর সঙ্গে কথা হয় বা বিষয়, তারা কিন্তু বেশ কিছু জায়গায় বর্তমান যে অবস্থান সরকার এবং বিভিন্ন কয়েকটি রাজনৈতিক দলের কথা যদি বলি, তাদের অবস্থানের অনেক বড় পার্থক্য আছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ ইস্যুটাকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন, এবং এটি দেওয়াটাই তাদের জন্য স্বাভাবিক, তাদের রাজনৈতিক জায়গা থেকে স্বাভাবিক। তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নাই, এইটাই তাদের রাজনৈতিক অবস্থান। কিন্তু বিএনপি এবং বিএনপিকে যে কারণে বলা হয় যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবেই জিয়াউর রহমানকে বলা হয়, ফলে তারা কোনো দায় নিতে চাইবে না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক। সংবিধানের ৭২ সংবিধানে আপনি একেবারে ধুয়ে মুছে বাতিল করে দিলেন বা নতুন সংবিধান সব কিছু চেঞ্জ করে দেবেন, এটি কিন্তু বিএনপি মানবে না। ফলে বিএনপির সময়ের যদি কথা বলি, আমি সময়টা হয়তো বিএনপি এটুকু ডিসেম্বর পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারবে, এটুকু আমার কাছে মনে হয়েছে। যদিও তারা মনে করে যে যেহেতু এই সরকার, তাদের দাবি এটা যে সরকার আসলে কার্যকর না, তারা সেভাবে কোনো কাজ করতে পারতেছে না, দেশে নানা ধরনের প্রবলেম তৈরি হচ্ছে, আসলে উচিত দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া। এখন বিএনপি যে বলছিলেন যে কর্মসূচি দেওয়াটা, হ্যাঁ, আওয়ামী লীগ একটা কর্মসূচি নিয়ে মাঠে আছে, তার লিফলেট বিতরণ বা সহজে কিছু কর্মসূচি তারা দিচ্ছে। পাশাপাশি কিন্তু বিএনপিও ফেব্রুয়ারি থেকে বিশেষ করে দ্রব্যমূল্য, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপরে তারা জোর দিয়ে কিছু প্রো পিপল কর্মসূচি, যেটা মানুষের পক্ষে যায় এমন কিছু কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকতে চায়। পাশাপাশি এটাও ঠিক যে তারা সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ না করে, দেরি না করে, সেই জায়গায় চাপে রাখার জন্যও কিন্তু তারা কিছু কর্মসূচি পালন করবে, এটা নিশ্চিত হয়ে যায় আর কি। আচ্ছা, তারপরে আমরা সংস্কার কমিশন নিয়ে যদি আবার একটু কথা বলি, সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিরোধ আমরা দেখেছি। যেমনটি আমি উল্লেখ করে আপনাকে বলতেই পারি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি সরাসরি বলেছেন যে নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ দেওয়া হয়েছে সেটাতে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করা হয়। এরকম করে কি সংশ্লিষ্ট যারা আছে এই সুপারিশগুলো কি নিয়ে কোনো জনমত জরিপ কিংবা তাদের সাথে মতবিরোধ তৈরি হবে কিনা? না, সেটা তো নিঃসন্দেহে হবে। আপনি যেটা স্পেসিফিক বলছিলেন যে ইলেকশন কমিশনের সাথে, আসলে নির্বাচন কমিশন নিয়ে যে সংস্কার যিনি প্রধান বদিউল আলম মজুমদার স্যার, তো তিনি যে তার যে টিম যে প্রস্তাব দিয়েছেন তাতে আসলে বেশ কিছু অসঙ্গতি আছে, এবং এটি আসলে আমি যেহেতু দীর্ঘদিন নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহ করেছি এবং সেই কাজের সঙ্গে যুক্ত হয়েছি, আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় কন্ট্রাডিক্টরি, এবং হ্যাঁ, ইলেকশন কমিশনকে হেয় করার এক ধরনের চেষ্টা কিন্তু তাদের মধ্যে রয়ে গেছে। দেখুন, বাংলাদেশের নির্বাচন আসলে করে সরকার। আমরা যতই বলি নির্বাচন কমিশন করে, আসলে তা না, তার সমস্ত বডি হচ্ছে সরকারের। নির্বাচন কমিশন সেই কাজটা আসলে পালন করে, ইমপ্লিমেন্টেশনের জায়গায় আসেন। ফলে নির্বাচন কমিশনকে যেভাবে দোষারোপ করা হবে, মানে যে একটা প্রস্তাবে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তারা ভোট ভালো করতে না পারে। এখন ভোট ভালো বা মন্দের এটা আপেক্ষিক একটা ব্যাপার, তাই না? এটা আপনি কোনটাকে ভালো বলবেন, কোনটাকে খারাপ বলবেন? আমরা তো 91 সালের 96তে স্থূল কারচুপি, তারপর সূক্ষ্ম কারচুপি,
এই ধরনের কথা কিন্তু ভালো ভালো ভোটের মধ্যেও আমরা শুনেছি। তাহলে এখন তখন ইলেকশন কমিশনের দায় আসলে কিভাবে হবে? তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা ইলেকশন কমিশন, এটি আমার মনে হয় না যে তারা এটি মানবে। এটি তাদের স্বাধীনতা এক ধরনের হস্তক্ষেপ তো বটেই। আর মূলত ওই যে আমি বললাম যে ভোটটা করে আসলে সরকারি লোকজন, তাই না? ডিসি, এসপি, পুলিশ, প্রশাসন, আদার্স অর্গান, শিক্ষকরা করেন, সব কিছু মিলে তারা করেন। ফলে আপনি শুধু ইলেকশন কমিশনের উপরে প্রেশার দিতে গেলে হবে না, এটা আসলে সিস্টেমটা ঠিক করতে হবে। এই সিস্টেমটার জন্য যেমন আমরা অতীতে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন হলে নির্বাচনগুলো ভালো হয়, তাহলে আমরা সেইভাবে একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ যে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ছিল, তাহলে সেটা আপনি সেই রকম করতে পারেন কিনা, ফিরতে পারেন কিনা, বা এমনভাবে কাঠামোটা তৈরি করেন যে কেউ চেঞ্জ করলো না, যে এটি 30 বছরের জন্য হবে, আপনি সুপ্রিম কোর্ট থেকে সেজন্য মতামত রাখতে পারেন, বা যে কোনো উপায়। আমি সব উপায়গুলো তো নিশ্চয়ই আমাদের কাছে নাই। তো আপনার ভোটটাকে কিভাবে ভালো করা যায়, সব ভোটগুলোকে কিভাবে ভালো করা যায়, সেই জায়গায় আসলে জোর দিতে হবে। কমিশনের আইন কানুন যা আছে ইটস এনাফ। আমি মনে করি যে একজন নির্বাচন কমিশনের কাছে যে পরিমাণ আইন আছে, যে পরিমাণ তার স্বাধীনতা দেওয়া আছে, সেটি খুবই মানে পরিপূর্ণ আর কি। এ দিয়ে ভালো ইলেকশন করা খুবই সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে নির্বাচনটা করে তো সরকারের প্রভাবটা সেখানে থাকে, সেই প্রভাবটা কিভাবে কমাবে? আপনি দেখেন শুধু জাতীয় নির্বাচন, একটা নির্বাচনকে কেন্দ্র করে হয়তো কমিশনের এখনকার প্রস্তাবগুলোকে দেখা যাচ্ছে যে নেক্সট ইলেকশনকে নিয়েই অনেক আলোচনা হচ্ছে। তো আসলে নেক্সট ইলেকশন নিয়ে তো আলোচনা করলে হবে না, আমাদের আরো একটা লম্বা, নাহলে কি কিছুদিন পর পরই এরকম পরিস্থিতি চলতে থাকবে? স্থানীয় সরকার নির্বাচনের সময় তো দলীয় সরকার ক্ষমতায় থাকবে, তাহলে তখন এর ভোট কিভাবে হবে? তাই না? আমরা কারচুপির ভোট দেখেছি। এখন ভোটিং সিস্টেমটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সেইখানে আমাদের আইন কানুন যথেষ্ট পরিমাণ আছে। এখন আমাদের সরকারগুলো আসলে চায় না ভোট ভালো হোক। যখন যে সরকার ক্ষমতায় থাকে সে আসলে চায় না, কেউ ক্ষমতা ছাড়তে চায় না, আঁকড়ে ধরতে চায় না। তো এই প্রবলেমের কারণে আপনি যেটা বলছিলেন যে ইলেকশন কমিশন যে প্রস্তাব রাখা হচ্ছে, সেখানে বেশ কিছু কন্ট্রাডিক্টরি তৈরি হবে এবং এর ম্যাক্সিমামই বাস্তবায়নযোগ্য বলে মনে হয় না আমার কাছে। আচ্ছা তানভীর, আমরা দেখেছি যে সম্প্রতি বিএনপি ঘোষণাপত্রের একটি খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে, বিএনপি সমমনা যেসব রাজনৈতিক দল। পাশাপাশি সরকারের তরফ থেকে একটু ঐক্যর কথা বলা হচ্ছিল ঘোষণাপত্র নিয়ে। এই ঘোষণাপত্রের আসলে কি অবস্থা? আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যে এটা নিয়ে নতুন করে কোনো আলাপ নেই, পাশাপাশি রাজনৈতিক দলগুলোও চুপচাপ, সরকারও চুপচাপ। ঘোষণাপত্র কি আদৌ হবে? হ্যাঁ, ঘোষণাপত্রের কাজ কিন্তু ভেতরে চলছে, কিন্তু আটকে আছে যদি আমরা বলতে চাই, তাহলে আসলে সেটি বিএনপির কারণেই আটকে আছে। আচ্ছা। আর কিন্তু যাদের কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছিল, তারা কিন্তু তার উপরে প্রস্তাবনা দেওয়া, তারপরে তাদের সিদ্ধান্ত দেওয়া, বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই কিন্তু মানে এটি পাঠিয়ে দিয়েছে সরকারের কাছে, আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। ছাত্ররা তো অনেক আগেই এটা পাঠিয়ে দিয়েছে তাদের কাছে। ফলে এখন পর্যন্ত পাঠায়নি হচ্ছে বিএনপি। আমি বিএনপির সঙ্গে কথা হয়েছিল, বিএনপি এক নেতার সঙ্গে, তিনি বলেছিলেন যে তাদের আরও কিছু সময় লাগবে। আমি বললাম যে গভর্নমেন্টকে কি এটি আপনি জানিয়েছেন? তখন কিন্তু তারা বলছেন যে আমরা সরকারকে জানিয়েছি যে আমাদের আরেকটু সময় লাগবে। তো ফলে তারা এবং বিএনপি যে ধরনের ঘোষণাপত্র যে স্টাইলে তো করছে, সেটি অনেক মানে আমার কাছে মনে হয়েছে যে ছাত্ররা যে ঘোষণাপত্রের জায়গায় যেতে চায় সেই জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। ফলে সেটি মিলিয়ে যখন একটা ঘোষণাপত্র দাঁড় করানো হবে, সেটি আসলে তখন সবাই ঐক্যমত্য আসতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এবং বিএনপি কিন্তু যে মনে করে যে এই ঘোষণাপত্রের দরকার নাই, এটি কিন্তু তাদের আসলে দলীয় অবস্থা। যদিও সরকার চাচ্ছে তারা তাদের মতামত দিবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি জানেন যে বৈঠকের দিনও কিন্তু বিএনপি ওইভাবে পার্টিসিপেট করে নাই, এবং তারা কিন্তু মূলত গিয়েছিল বলতে যে এটি আসলে দরকার নাই। যেটি সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন যে আদৌ এটা প্রয়োজন আছে কিনা, সেটাই তারা এতদিন পরে আছে কিনা। এবং বিএনপি এখনও তাদের এই অবস্থানটা আছে। তারপরেও তারা যেহেতু একটা ঘোষণাপত্র সবাই চাচ্ছে, তারা যে ঘোষণাপত্রটা তৈরি করছে, যেটি হয়তো এখনও পুরোপুরি আসে নাই, সেই ঘোষণাপত্রর যে খসড়া যদি তারা পাঠায়, তো সেটি নিয়ে আসলে ওইটার সাথে মিক্সড আপ করা কিন্তু মানে অনেক কঠিন হবে। এবং সবগুলো রেখে তাহলে হয়তো ছাত্ররা মানবে না, সরকারের দিক থেকে মানবে না, জামাত ইসলাম মানবে না, আবার বিএনপি এর কোনোটা বাদ গেলে দেখা যাবে যে বেশিরভাগ জায়গায় বিএনপি ছাড় দিবে না, মেইন কিছু জায়গায়, মূল জায়গাগুলোতে ছাড় দিবে না। ফলে একটা মানে ঐক্যমত্যের ভিত্তিতে সব এই যে আওয়ামী লীগ ছাড়া যে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে যদি আপনি একটা ঘোষণাপত্রের কথা বলেন, সেটি আসলে হওয়াটা খুব কঠিন হবে। এটা একটি আবারও হয়তো সরকারের দিক থেকে তখন কিছু আলোচনা হবে, ছাড় হবে, তারপরে হয়তো সিদ্ধান্ত আসবে। আচ্ছা, ধন্যবাদ তানভীর। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের। ভিজিট করুন itvbt.com। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস।